5 साल में 49 केसेस पेंडिंग है। जब देखो तब किसी न किसी का मुंह तोड़कर घर चले आते हैं। राजकोट का राजा है वो। স্বাগতম বন্ধুরা আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি ঈদ এ মুক্তিপ্রাপ্ত সালমান খানের মুভি সিকান্দার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি এই ধরনের নতুন ও আকর্ষণীয় কন্টেন্ট পেতে থাকেন। সিনেমার গল্প শুরু হয় একটি ফ্লাইট থেকে। এখানে আমরা মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে অর্জুন প্রধানকে দেখতে পাই। সে একটি মেয়ের আপত্তিকর ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করছিল। ঠিক তখনই সেখানে প্রবেশ করে সঞ্জয় রাজকোট। সে অর্জুন প্রধান এবং তার লোকদের নির্মমভাবে মারধর করে এবং তাদের যথেষ্ট শিক্ষা দিয়ে দেয়। এরপরে যখন মন্ত্রী প্রধান জানতে পারে যে তার ছেলে অর্জুন প্রধানকে কেউ মারধর করেছে, তখন তিনি প্রচন্ড রেগে যায় এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন জানা যায় যে ব্যক্তি অর্জুনকে মেরেছে সে রাজকোট এলাকার একজন মানুষ। তাই রাজকোটের পুলিশ ইন্সপেক্টর প্রকাশকে ফোন করে নির্দেশ দেওয়া হয় যেন সে অবিলম্বে সেই ব্যক্তির বাড়িতে যায়। যখন প্রকাশ সেখানে পৌঁছায় তখন সে দেখতে পায় বিশাল এক প্রাসাদ। প্রথমে তার মনে হয় হয়তো এই বাড়িতে লোকটি কাজ করে, কিন্তু পরে জানা যায় এটি আসলে সঞ্জয় রাজকোটের বাড়ি। বাড়ির ভেতরে প্রবেশ করার পর প্রকাশের দেখা হয় সঞ্জয় রাজকোটের স্ত্রী শায়শ্রী রাজকোটের সঙ্গে। শায়শ্রী বলে, আমরাও সঞ্জয় জির কারণে প্রচন্ড সমস্যায় পড়েছি, দয়া করে আপনারা কিছু করুন। এমনকি যখন তিনি জানতে পারেন যে পুলিশ তাকে ধরতে আসছে তখন তিনি নিজেই থানায় চলে গিয়েছেন। বিদায় নেওয়ার আগে শায়শ্রী আরো বলে, আপনারা আমাদের গাড়ি নিয়ে যান, কারণ হয়তো আপনি নিজের গাড়িতে করে ফিরতে পারবেন না। যেই মুহূর্তে প্রকাশ বাড়ির বাইরে আসে তখন সে দেখতে পায় রাজকোটের হাজারো সাধারণ মানুষ যারা সবাই সঞ্জয় রাজকোটকে সমর্থন করে। তারা পুলিশের গাড়িকেও নষ্ট করে দিয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। অবশেষে প্রকাশ বাধ্য হয় এই সঞ্জয় রাজকোটের গাড়িতে করেই থানায় যাওয়ার জন্য, কিন্তু থানায় পৌঁছানোর পর সে যা দেখে তা তাকে বিস্মিত করে, কারণ সঞ্জয় রাজকোট সেখানে আগেই উপস্থিত ছিল এবং শুধু সেই নয়, শহরের সব বড় পুলিশ অফিসাররাও সেখানে ছিল। এটা দেখে প্রকাশ বুঝতে পারে সঞ্জয় রাজকোট কোনো সাধারণ ব্যক্তি নয়। কেউ তাকে রাজা সাহেব বলে ডাকে, আবার কেউ সিকান্দার বলে সম্মান জানায়। কিন্তু প্রকাশ শপথ নেয় একদিন সে সঞ্জয় রাজকোটকে গ্রেপ্তার করবেই। এরপর আমরা জানতে পারি সঞ্জয় রাজকোট আসলে এক মহৎ হৃদয়ের মানুষ। তিনি রাজকোটের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি শুধু নামে রাজা সাহেব নন, বরং মন থেকেও এক সত্যিকারের রাজা। একদিন যখন তিনি একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন তখন তার স্ত্রী শায়শ্রী জানতে পারে সঞ্জয় রাজকোটের উপর আজ আক্রমণ হতে পারে। তাই তিনি দ্রুত কিছু লোককে ফোন করে সাহায্য চেয়ে পাঠায়, কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রয়োজনই হয় না, কারণ সঞ্জয় রাজকোট একাই সব শত্রুদের ধ্বংস করে দেয়। এদিকে জানা যায় শায়শ্রী তার স্বামী সিকান্দারকে অগাধ ভালোবাসে। তার ভালোবাসা ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ। সে শুধু তার স্বামীর সময় চেয়েছিল, কিন্তু সিকান্দার সবসময় অন্যদের মঙ্গলে ব্যস্ত থাকত। তাই সে তার স্ত্রীর প্রতি খুব একটা মনোযোগ দিতে পারত না। অথচ শায়শ্রী অনেকবার সিকান্দারের প্রাণ বাঁচিয়েছে। তবে যখন ওই সিকান্দার সময় পেত সে শায়শ্রীর জন্য বিশেষ মুহূর্ত তৈরি করত, যা সে কখনো ভুলতে পারত না। এক রাতে শায়শ্রী জানতে পারে যে সে মা হতে চলেছে। খুশিতে উচ্ছ্বসিত হয়ে সে রাতেই সিকান্দারকে খবরটি জানাতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে সিকান্দারের খনির এক ম্যানেজার সেখানে এসে উপস্থিত হয়। সে বলে, একজন লোক আমার কাছে এসেছিল। সে বলেছিল, আমারও তোমাদের মতো একটি খনি আছে আর আমার 20 কেজি বিস্ফোরক দরকার। বিনিময়ে সে মোটা অঙ্কের টাকা দিয়েছিল, কিন্তু পরে জানা যায় এই বিস্ফোরক কোনো খনির কাজে ব্যবহার করা হয়নি, বরং পাঞ্জাবে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার জন্য বিস্ফোরণে ব্যবহৃত হয়েছে। এটা শুনে সিকান্দার রেগে গিয়ে ম্যানেজারকে এক থাপ্পড় মারে, তবে তাকে ছেড়ে দেয়। কিন্তু এরপর জানা যায় পাঞ্জাব থেকে কিছু লোক আসছে সেই ম্যানেজারকে হত্যা করতে, কারণ সে আদালতে গিয়ে সাক্ষ্য দেবে যে সিকান্দার এই বিষয়ে জানতো না, আর তাতে সিকান্দারের জেল হবে না। আর যদি ম্যানেজার মরে যায় তাহলে সমস্ত দোষ এসে পড়বে সিকান্দারের উপর। সিকান্দার জানতে পারে
সেই আততায়ীরা খুনিতেই ম্যানেজারকে হত্যা করতে চায়, তাই সে তার বিশ্বস্ত লোকদের সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যায়। এখানে সেই লেভেলের একটি অ্যাকশন হয় এবং অবশেষে প্রচন্ড সংঘর্ষের মধ্য দিয়ে সিকান্দার ম্যানেজারকে রক্ষা করতে সক্ষম হয়। ঠিক তখনই শায়স্ত্রীও সেখানে চলে আসে এবং দেখে যে সেখানে বোম রয়েছে এবং তখন শায়স্ত্রী সিকান্দারের প্রাণ বাঁচায়। এই ঘটনার পর সিকান্দারের একমাত্র লক্ষ্য ছিল যে কোনো উপায়ে ম্যানেজারকে বাঁচিয়ে আদালতে নিয়ে যাওয়া, আর তাই ঠিক হয় যে সোমবার আদালত খোলা না পর্যন্ত সিকান্দার ও ম্যানেজার একটি গোপন জায়গায় থাকবে। এরপরে আমরা দেখি এই লড়াইয়ে শায়স্ত্রী কিছুটা আহত হয়। সে সিকান্দারকে এটা জানায়নি, শুধু বলেছিল আমার সঙ্গে একটু কথা বলবে কি। তবে সিকান্দার তখন ব্যস্ত ছিল শায়স্ত্রীকে সুরক্ষিত রাখতে, তাই সে তার একজন বিশ্বস্ত সহযোগী অমরকে বলে দেয় শায়স্ত্রীর খেয়াল রেখো। এরপরে আমরা দেখি শায়স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ম্যানেজারের সাক্ষ্য গ্রহণ করা হয় আর মামলাটি নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সিকান্দার জানতে পারে শায়স্ত্রী আর নেই। ঘটনার দিন খনিতে হামলার সময় সে মারাত্মকভাবে আহত হয়েছিল, কিন্তু সে এই ব্যাপারটি সিকান্দারকে জানায়নি। এবার যখন সিকান্দার তার প্রিয়তমার মৃত্যু সংবাদ শোনে তখন তার দুনিয়া একেবারে ভেঙে পড়ে। সিকান্দারের জীবন একেবারে ওলটপালট হয়ে যায়, কারণ সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতো সে ছিল একমাত্র শায়স্ত্রী। শায়স্ত্রী তার পুরো পৃথিবী ছিল। সিকান্দারের পরিবারের কেউ ছিল না, শুধু শায়স্ত্রী ছিল তার সবকিছু। সিকান্দার এখন প্রতিটি জায়গায় শায়স্ত্রীকে দেখতে পায়, তার পুরনো কথাগুলো মনে পড়তে থাকে, আর তখনই সে বুঝতে পারে সে কখনোই শায়স্ত্রীকে সময় দিতে পারেনি। এই সময় সিকান্দার জানতে পারে শায়স্ত্রী মৃত্যুর আগে তার অঙ্গদানের জন্য ফর্ম পূরণ করেছিল। তার হৃৎপিণ্ড, ফুসফুস এবং চোখ দান করা হয়েছিল। কিছুদিন এভাবেই কেটে যায়, কিন্তু সিকান্দার এখনো শায়স্ত্রীকে ভুলতে পারেনি। এবার সে জানতে পারে শায়স্ত্রীর হৃৎপিণ্ড এখনো কোথাও ধড়ফড় করছে, তার ফুসফুস কেউ ব্যবহার করছে, তার চোখ দিয়ে কেউ দেখছে। তখনই সিকান্দার সিদ্ধান্ত নেয় সে এই মানুষগুলোর সাথে দেখা করবে। সে শায়স্ত্রীকে বাঁচাতে পারেনি, কিন্তু সে অন্তত নিশ্চিত হতে চায় যে তার অঙ্গগুলো ঠিকঠাক আছে, তারা নিরাপদ আছে। সিকান্দার তার লোকজন নিয়ে সোজা মহারাষ্ট্রে পৌঁছে যায়, কারণ শায়স্ত্রীর অঙ্গ পাওয়া তিনজনই মহারাষ্ট্রে থাকে। প্রথমে সে যায় ধারাবি, যেখানে শায়স্ত্রীর ফুসফুস পাওয়া একটি ছোট্ট ছেলে কামরুদ্দিন থাকে। কিন্তু সেখানে পৌঁছে সিকান্দার দেখতে পায় এলাকার অবস্থা খুবই খারাপ। কামরুদ্দিন নতুন ফুসফুস পেলেও এলাকার দূষণের কারণে সে যে কোনো সময় মারা যেতে পারে। শুধু সে নয়, এলাকার আরো অনেক মানুষ ফুসফুসের সমস্যায় ভুগছে। সিকান্দার জানতে পারে কাশি নামে এক ক্ষমতাবান ব্যক্তি পুরো এলাকার জমি কিনে নিয়েছে। সে ইচ্ছা করে এখানে আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করছে, যাতে মানুষ অতিষ্ঠ হয়ে এই এলাকা ছেড়ে চলে যায় আর সে সম্পূর্ণ এলাকাটার মালিক হতে পারে। এখন পর্যন্ত সে 10 একর জমি কিনেছে, আর মাত্র কয়েক একর কিনলেই পুরো এলাকাটি তার দখলে চলে যাবে। সিকান্দার বুঝতে পারে যে যদি ওই জমি কেউ দখল করে নেয় তাহলে পুরো মুম্বাই শহর দূষণের কবলে পড়বে। তাই সে 10 একর জমি ও তার চারপাশের আবর্জনাযুক্ত এলাকা কিনে নেয়। এতে কমরউদ্দিন সহ অসংখ্য মানুষের জন্য সিকান্দার এক নায়ক হয়ে ওঠে। লোকজন তাকে সান্তা ক্লজ বলে ডাকতে শুরু করে, কারণ সে তাদের জীবন বদলে দিয়েছে। সিকান্দার ও তার দল বৈদেহীর বাড়িতে পৌঁছায়। বৈদেহী সেই মেয়ে যার চোখ শায়স্ত্রীর দান করা চোখ, কিন্তু সিকান্দার দেখে বৈদেহীর জীবন দুর্বিষহ। তার স্বামী তাকে সমর্থন করে না, শ্বশুরবাড়ির লোকেরা পুরনো ধ্যান ধারণায় আটকে আছে, এমনকি চোখ ফিরে পাওয়ার পরও বৈদেহীকে তারা সাহায্য করে না। এরপর সিকান্দার জানতে পারে নিশার কথা, যে শায়স্ত্রীর হৃৎপিণ্ড পেয়েছে, কিন্তু নিশার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে, তার হার্টবিট ধীর হয়ে যায়। সিকান্দার বিশ্বের সেরা ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে এবং অনলাইন কনসালটেশনের মাধ্যমে নিশার চিকিৎসার ব্যবস্থা করে। এরপর সিকান্দার তার লোকদের নিয়ে ফিরে যাচ্ছিল। এ সময় তারা একটি বিশাল ট্রাফিকে আটকে পড়ে। সেখানে মন্ত্রী প্রধানের র্যালি চলছিল। মন্ত্রী প্রধানের লোকজন সিকান্দারকে দেখে চিনে ফেলে এবং মন্ত্রী প্রধান তার ছেলে
অর্জুনকে সিকান্দারকে অনুসরণ করার নির্দেশ দেয়। অর্জুন তার গ্যাং নিয়ে সিকান্দারকে আক্রমণ করে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একটি দুর্ঘটনায় অর্জুন নিজেই মারা যায়। তা দেখে মন্ত্রী প্রধান পাগল হয়ে যায়। এখন সে যে কোনো মূল্যে তার ছেলের মারা যাওয়ার প্রতিশোধ নিতে চায় এবং সিকান্দারকে ধ্বংস করার শপথ করে। সিকান্দার তখন মন্ত্রীকে ফোন করে। মন্ত্রী জানিয়ে দেয়, তুই আমার ছেলের জীবন কেড়ে নিয়েছিস, আমি তোর স্ত্রীর দান করা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যারা বেঁচে আছে তাদের সবাইকে মেরে তোর স্ত্রীকে আবারও মেরে ফেলবো, আর এটাই হবে আমার প্রতিশোধ। সিকান্দার এখানে তার স্ত্রীর অর্গানস মানে অঙ্গ প্রত্যঙ্গ দেখার জন্য এসেছিল, কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে যারাই তার স্ত্রীর অর্গান পেয়েছে তাদের সবাইকে সে রক্ষা করবে। প্রথমে সে রাজকোট ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু এখন সে সিদ্ধান্ত নেয় যে যাদের শরীরে তার স্ত্রীর অর্গান প্রতিস্থাপন করা হয়েছে সে তাদের রক্ষা করবে। শুধু তাই নয়, সে মন্ত্রীকেও শিক্ষা দেবে। প্রথমে সিকান্দার হাসপাতালের সমস্ত ডাটা ডিলিট করায়, যাতে মন্ত্রী জানতে না পারে কে কে তার স্ত্রীর অর্গান পেয়েছে। এরপর সে ধারা অঞ্চলে ফিরে যায়, সেখানে কিছু গুন্ডা আবারও পরিবেশ নষ্ট করছিল। সিকান্দার তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে এবং তাদের নিঃশেষ করে দেয়। এদিকে মন্ত্রীজি জানতে পারে যে সিকান্দার হাসপাতালে এসেছিল এবং ডাটা ডিলিট করিয়েছে, কিন্তু মন্ত্রী এই তথ্য বের করবেই কারা সিকান্দারের স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছে। এদিকে সিকান্দার বৈদেহীর বাড়িতে পৌঁছায় এবং জানতে পারে যে সে মারাত্মক বিপদের মধ্যে আছে। বৈদেহী আত্মহত্যা করার চেষ্টা করেছিল কারণ তার শ্বশুর ভয়ঙ্কর রকম নিষ্ঠুর। সিকান্দার তাকে বোঝায়, যদিও তার শ্বশুর সংকীর্ণ মানসিকতার মানুষ, তবুও সিকান্দার তাকে নিজের পরিচয় না জানিয়েই সাহায্য করতে চায়। অন্যদিকে মন্ত্রীজি সিকান্দারের খনির ম্যানেজারের ব্যাপারে জানতে পারে এবং তার বিরুদ্ধে মিথ্যা স্বীকারোক্তি রেকর্ড করিয়ে নেয়। মন্ত্রী মিথ্যা প্রমাণ তৈরি করে পাঞ্জাবের বিস্ফোরণের জন্য সিকান্দারকে দায়ী করে এবং পরে সেই ম্যানেজারকেও খুন করে। এভাবেই মন্ত্রীজি সিকান্দারকে ফাঁসিয়ে দেয় এবং মহারাষ্ট্র পুলিশের মোস্ট ওয়ান্টেড লিস্টে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এখন সারা মহারাষ্ট্র পুলিশের একটাই লক্ষ্য, সিকান্দারকে খুঁজে বের করা। এরপরে সিকান্দার জানতে পারে যে নিশার অতীতে একটি সিরিয়াস প্রেমের সম্পর্ক ছিল, যেখানে তার প্রেমিক তাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই মানসিক ধাক্কা থেকেই নিশার হার্টের সমস্যা দেখা দেয়। সিকান্দার ঠিক করে তার এক্স বয়ফ্রেন্ডকে শাস্তি দেবে। সে সরাসরি এক্স বয়ফ্রেন্ডের জিমে পৌঁছে যায়। সেখানে তার চাচা উপস্থিত ছিল, তিনি আবার পুলিশ অফিসার। সিকান্দার সেখানে চাচা ভাতিজাকে ভয়ঙ্করভাবে মারধর করে এবং তারপর ধারাভিতে ফিরে যায়। সিকান্দার জানতে পারে যে ধারাভিতে দূষণ ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। আশেপাশের জমি কিনে নিলেও কাশির জমিতে এখনো দূষণের মাত্রা অত্যাধিক। সে কাশির কাছে পৌঁছে তার বিল্ডিং এ একাধিক এক্সপ্লোসিভ ফিট করে, তারপর তাকে বাধ্য করে পুরো জমিটা বিক্রি করতে, যাতে সেখানে আর কোনো দূষণ না হয়। এদিকে পুরো মুম্বাই জুড়ে সিকান্দারের মোস্ট ওয়ান্টেড পোস্টার ছড়িয়ে দেওয়া হয়। পুলিশ তাকে খুঁজতে থাকে এবং বৈদেহীর বাড়িতেও আলোচনা শুরু হয় যে সে ডাক্তার সেজে তাদের বাড়িতে ছিল, কিন্তু আসলে সে মোস্ট ওয়ান্টেড। ফলে বৈদেহীর পরিবার চরম হতাশায় পড়ে। অন্যদিকে কমরুদ্দিনের অবস্থা খারাপ হতে থাকে, তাই তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধারাভির আরো অনেক মানুষেরই শারীরিক অবস্থা খারাপ হতে থাকে, ফলে সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। এই সময় মন্ত্রীজি জানতে পারে যে শায়স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ কারা পেয়েছে। সে পুলিশ ও গুন্ডাদের আদেশ দেয়, ওদের শেষ করে দাও। এদিকে ধারাভিতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। সিকান্দার সবাইকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু মন্ত্রীজির লোকজন সরাসরি বৈদেহীর বাড়িতে পৌঁছে যায়। তবে তারা পৌঁছানোর আগেই বৈদেহী ও তার পুরো পরিবার সেন্ট্রাল হাসপাতালে চলে যায়। এখন সিকান্দারকে একদিকে বাঁচাতে হবে তার লোকজনকে, অন্যদিকে লড়াই করতে হবে মন্ত্রীজির বিরুদ্ধে। হাসপাতালে যখন বৈদেহী, নিশা এবং তাদের পরিবারের সবাই উপস্থিত, তখন ওই মন্ত্রীজির গুন্ডারা সেখানে আক্রমণ করে। তাদের উদ্দেশ্য ছিল সবাইকে শেষ করে দেওয়া, কিন্তু সিকান্দার একা ছিল না, তার সঙ্গে ছিল তার অনুগত সৈনিকেরা, যারা মন্ত্রীজির লোকদের প্রতিহত করার জন্য প্রস্তুত। সিকান্দার এবং তার দল মন্ত্রীজির লোকদের একের পর এক ধ্বংস করতে থাকে। একাধিক তীব্র ফাইট সিকোয়েন্সের মধ্যে দিয়ে সিকান্দার গুন্ডাদের নির্মমভাবে মারতে থাকে। অবশেষে সিকান্দার বুঝতে পারে যতক্ষণ পর্যন্ত মন্ত্রীজি বেঁচে থাকবে
ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে। তাই সিকান্দার সরাসরি মন্ত্রীজির বাড়িতে পৌঁছায়। সেই মন্ত্রীজিকে ভয়ঙ্করভাবে মারধর করতে থাকে। মন্ত্রীজি যখন তার জীবন ভিক্ষা চাইতে থাকে, তখন সিকান্দার বলে, আমার স্ত্রীকে মেরেছিস, আমার পরিবারের সঙ্গে খেলেছিস, এখন সময় এসেছে এর শেষ করার। এবং এক জোরালো আঘাতে সিকান্দার মন্ত্রীজির খেলা শেষ করে দেয়। আর এভাবেই এই মুভি শেষ হয়। সালমান খান পুরো সিনেমায় একটি বিচ্ছিন্ন এবং বিষণ্ণ চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার স্ত্রীর আকস্মিক মৃত্যু শোকস্পষ্ট ছিল না। অ্যাকশন দৃশ্যগুলোর সময়েও সালমান খান তার সাধারণ শক্তিশালী উপস্থিতি থেকে দূরে ছিলেন। রশ্মিকা মন্দানা রোমান্টিক দৃশ্যে ছিলেন, তবে সালমানের সঙ্গে তার কেমিস্ট্রি ভালোভাবে ফুটে ওঠেনি। কাজল আগরওয়াল এবং বিজয় যথেষ্ট ভালো পারফরম্যান্স দিয়েছেন, তবে সত্যরাজের চরিত্রকে দুর্বলভাবে লেখা হয়েছে। যতীন শর্মা একজন ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে তার কমেডি টাইমিং দিয়ে কিছু দৃশ্যে দর্শকদের মন জয় করেছেন। প্রীতমের সঙ্গীত একেবারেই মনে রাখার মতো নয়। সিনেমাটি আরো ভালোভাবে লেখা এবং সংলাপগুলিকে আরো আবেগপ্রবণ করা উচিত ছিল। তবে অ্যাকশন দৃশ্য এবং শেষের প্রতিশোধের মুহূর্তগুলি দর্শকদের কিছুটা উত্তেজিত করবে। এই ছবির গানগুলো দর্শকদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে। সালমান খান এবং রশ্মিকা মন্দানার মধ্যে রসায়নের অভাব গানগুলিকে আরো বেমানান করে তুলেছে। সন্তোষ নারায়ণের ব্যাকগ্রাউন্ড স্কোরও প্রত্যাশা পূরণ করতে পারেনি। ত্রিনা বাকারার মতো দুর্দান্ত সিনেমাটোগ্রাফারের কাজও এখানে কিছুটা দুর্বল মনে হয়েছে। বিবেক হর্ষণের এডিটিং গড়পড়তা, কারণ এই খারাপভাবে নির্মিত ছবিতে তার বিশেষ কিছু করার ছিল না। সালমান খান তার স্ত্রীর মৃত্যুতে শোকাহত এক ব্যক্তির ভূমিকায় সেই আবেগ আনতে পারেননি, যা চরিত্রটির জন্য প্রয়োজন ছিল। রশ্মিকা মন্দানা সুন্দর চরিত্র পেলেও সালমানের সঙ্গে তার রসায়ন দর্শকদের মন ছুঁতে ব্যর্থ হয়েছে। প্রতীক বব্বর, শর্মন যোশী এবং সত্যরাজের মতো অভিনেতাদের চরিত্রগুলো সঠিকভাবে গড়ে তোলা হয়নি। আপনার মতে এই সিনেমার ভালো এবং খারাপ দিকগুলো কি? কমেন্টে জানাতে ভুলবেন না। সালমান খানের এই সিনেমাটির থেকে অনেক বেশি প্রত্যাশা ছিল, কিন্তু এই মুভিটি দর্শকদের হতাশ করেছে। আপনার মতামত জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন মুভির আপডেটের জন্য।